আচ্ছা দেখো, রেকর্ডিং করো দাদা। রেকর্ডিং একবারে বসিয়ে দিয়েছি মনে করে। এই যে রেকর্ডিং হচ্ছে তোমাদের। হুম, রেকর্ডিং ছাড়া তো আমরা এগোতেই পারবো না। চলো, এখানে আরো কিছু অঙ্ক ছিল, অঙ্কগুলো হয়তো আমি একটা দুটো অঙ্ক দেখিয়ে দিয়েছি, বাকি অঙ্কগুলো তোমরা দেখবে এখান থেকে। এরপরে আমরা ক্ষমতাটা পড়বো। ক্ষমতা কি বলেছে দেখো। ক্ষমতা মানে কোনো কিছুই না, আমরা যে কার্য করেছিলাম সেই কার্যটা সময়ের সাপেক্ষে যদি করি, ইউনিট টাইমে যদি করি, তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা কি বলবো, ক্ষমতা বলবো। যেমন আমি যদি বলি যে টি সময়ে কেউ একজন ডব্লু পরিমাণ কৃতকার্য করলো, তাহলে একক সময়ে কি পরিমাণ কৃতকার্য করলো, তাহলে ডব্লু বাই টি। এই যে ইউনিট টাইমে যেই কৃতকার্যটা করা হচ্ছে সেটাকে আমরা পাওয়ার বলবো। তাহলে পাওয়ার ইকুয়ালস টু হচ্ছে ওয়ার্ক, টোটাল ওয়ার্ক বাই টোটাল টাইম, সেটাকে আমরা ক্ষমতা বলবো। আচ্ছা, এবার যদি বলি যে ক্ষমতা স্কেলার রাশি হবে না ভেক্টর রাশি হবে, যেহেতু কার্য হচ্ছে স্কেলার রাশি তাহলে ক্ষমতা হচ্ছে গিয়ে স্কেলার রাশি, তাহলে ক্ষমতাও তোমার স্কেলার রাশি হয়ে গেল। তাহলে ক্ষমতা বের করার নিয়ম কি, যে ক্ষমতা আমাকে যদি বের করতে বলে তাহলে দেখে নাও যে 5 সেকেন্ডে একজন ব্যক্তি, 5 সেকেন্ডে মানে টাইম হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ডে যে পরিমাণ কৃতকার্য করলো সেটা হচ্ছে ধরে নাও যে 500 আর্ক। তাহলে আমি যদি বলি যে পাওয়ার কত, তাহলে পাওয়ার হচ্ছে 500 ডিভাইডেড বাই 500। তাহলে এখানে আর্ক লিখলাম আর নিচে কি লিখলাম, সেকেন্ড। তাহলে 100 আর্ক পার সেকেন্ড, 100 আর্ক পার সেকেন্ড, এটা হয়ে গেল তোমার ক্ষমতা। এবার আমরা ইউনিটে আসবো, ঠিক আছে। এখানে যেটা ক্ষমতা পেলাম সেটা হচ্ছে 100 আর্ক পার সেকেন্ড, আর্ক পার সেকেন্ড, এটা ক্ষমতা হয়ে গেল। আচ্ছা, এবার চলে আসি ক্ষমতার। ক্ষমতারও কি হয়ে যাবে, কার্যের মধ্যে দুটো একক হবে, একটা হচ্ছে পরম একক, একটা হচ্ছে অভিকর্ষ একক। পরম একক মানে কি, যখন আমরা একটা বস্তুর ক্ষেত্রে যে বল প্রয়োগ করব বা কার্য যেটা হচ্ছে সেটা পয়েন্ট অফ কন্ট্যাক্টে রেখে হচ্ছে সেটা, আর অভিকর্ষে বলের বিরুদ্ধে যদি ওঠানামা হয় তাহলে সেক্ষেত্রে যেটা ক্ষমতা পাবো সেটা হচ্ছে কি তোমার অভিকর্ষীয় ক্ষমতা। পরম একক, পরম একক, একটা হচ্ছে অভিকর্ষী একক। তাহলে পরম এককে কি বলেছে দেখে নাও। নর্মালি আমরা যদি কোনো কিছু ক্ষমতা বের করি তাহলে সেটাকে পরম এককে নিব, আর যদি অভিকর্ষে বলের বিরুদ্ধে যদি ওঠানামা হয় কোনো একটা বস্তু তাহলে সেটা তোমার অভিকর্ষে এককে চলে আসবে। তাহলে সিজিএস পদ্ধতিতে একটা একক যেটা পেলাম সেটা হচ্ছে আর্ক পার সেকেন্ড, এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে একক, আর্ক পার সেকেন্ড। এটা মানে কি, যে এক সেকেন্ডে, এক সেকেন্ড সময় এক আর্ক কার্য করার ক্ষমতাকে আমরা কি বলছি, 8 সেকেন্ড বলছি। তাহলে এক সেকেন্ডে যদি এক আর্ক কার্য করা হয় তাহলে সেটাকে আমরা বলবো আর্ক সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে ক্ষমতার একক কি, এসআই পদ্ধতিতে ক্ষমতার একক হচ্ছে ওয়াট। এটা মানে কি, এক সেকেন্ডে কি কোন একটা যন্ত্র বা কোন একজন ব্যক্তি যদি 1 জুল পরিমাণ কৃতকার্য করতে পারে তাহলে সেটাকে আমরা 1 ওয়াট বলবো। এই জায়গাটা কাজের, যে সিজিএস পদ্ধতিতে একক হচ্ছে আর্ক পার সেকেন্ড, মানে এক সেকেন্ডে এক আর্ক পরিমাণ যদি কার্য হয় তাহলে সেটাকে আমরা বলবো আর্ক পার সেকেন্ড। আর এসআই পদ্ধতিতে ক্ষমতার একককে আমরা কি বললাম, সেটা হচ্ছে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড। এটা মানে হচ্ছে এক সেকেন্ডে যদি 1 জুল কার্য করতে পারি, এক সেকেন্ডে যদি 1 জুল কার্য করতে পারি তাহলে সেই ক্ষমতাটাকে আমরা কি বলবো, 1 জুল পার সেকেন্ড। আর 1 জুল পার সেকেন্ডকে আমরা সংক্ষেপে কি বলতে পারবো, ওয়াট। 1 জুল পার সেকেন্ডকে আমরা জুল পার সেকেন্ডকে কি বলবো, সংখ্যা আমরা বলতে পারবো ওয়াট। তাহলে আমি যদি, কেউ যদি বলে 1 ওয়াট মানে কি, তাহলে আমরা বলবো 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল বাই 1 সেকেন্ড। 1 জুল মানে কত, 1 জুল মানে 10⁷ আর্ক ডিভাইডেড বাই সেকেন্ড। 1 সেকেন্ড লিখো অথবা সেকেন্ড লিখো, একই ব্যাপার। তাহলে 1 জুল মানে 1 ওয়াট মানে হচ্ছে গিয়ে 1 জুল পার 1 সেকেন্ড। 1 ওয়াট মানে কি, যে 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ যদি কৃতকার্য করা হয় তাহলে সেটাকে আমরা ব্যবহারিক এককে লিখবো 1 ওয়াট। 1 জুল মানে 10⁷ এর নিচে কত সেকেন্ড আমরা লিখতে পারি। তাহলে এই জায়গাটা 1 ওয়াট মানে কত, এটা কিন্তু কোশ্চেনে আসে। 1 ওয়াট মানে হচ্ছে 1 জুল পার সেকেন্ড, আর এটাকে আমরা 1 জুল মানে কত হয়, 10⁷ আর্ক হয়, আর নিচে সেকেন্ড থাকলেও এটা কিন্তু পরীক্ষার সময় আসে। আচ্ছা, এবার অভিকর্ষে এককে যদি আমরা বলি, আচ্ছা অভিকর্ষীয় এককে হওয়ার আগে এখানে একটা মান দেওয়া আছে, এই মানটা একটু মনে রাখবে, যে হর্স পাওয়ার যেটা বলছে, এখনকার নর্মাল বাইকে সিসি লেখা থাকে, আগেকার দিনে আমরা হর্স পাওয়ার এককটা ইউজ করতাম। কি বলেছে, যে এক সেকেন্ডে
1 সেকেন্ডে যদি 550 ফুট পাউন্ড কার্য করা হয়, তো সব এক সঙ্গে 1 সেকেন্ডে যদি 550 ফুট পাউন্ড কার্য করা হয়, তাহলে সেই ক্ষমতাটাকে আমরা বলবো 1 অশ্ব শক্তি। শুধু মানটা মনে রাখো, 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করা যদি হয়, তাহলে সেই ক্ষমতাটাকে আমরা বলবো 1 অশ্ব শক্তি। তার মানে হচ্ছে গিয়ে কি 1 হর্স পাওয়ার মানে কত, 550 ফুট পাউন্ড কার্য করতে হবে কত সময়ের সাপেক্ষে, 1 সেকেন্ডে। তাহলে 1 হর্স পাওয়ার মানে হচ্ছে 550 ফুট পাউন্ড পার সেকেন্ড, যেটাকে আমরা সংক্ষেপে কি বলি, 746 ওয়াট। তাহলে 1 হর্স পাওয়ার মানে কত, 746 ওয়াট। অথবা যদি ফুট পাউন্ড দিয়ে যদি বলে, তাহলে কি বলবো, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। তাহলে শুধুমাত্র মানটা মনে রাখবো যে 1 সেকেন্ডে 550 ফুট পাউন্ড কার্য করাটাকে আমরা 1 হর্স পাওয়ার বলছি। 1 হর্স পাওয়ার মানে কত, 550 ফুট পাউন্ড পার সেকেন্ড। আর না হলে আমরা বলবো 746 ওয়াট। এবার চলেছে, শুধুমাত্র মানটা মনে রাখতে হবে, কিছু লাগবে না। এবার আমরা চলে আসবো ক্ষমতার ব্যবহারিক একক। ক্ষমতার ব্যবহারিক একক কি বলেছে দেখো, যে সিজিএস প্রভাবিত ক্ষমতার অভিকর্ষে একক হচ্ছে গ্রাম সেমি পার সেকেন্ড। গ্রাম সেমি পার সেকেন্ড, এটা মানে কি দেখো ভালো করে মনে করলে, আমরা যখন আমরা করছিলাম কার্যের ক্ষেত্রে করছিলাম, তখন গ্রাম সেমি কথাটা কিন্তু বলেছিলাম। ঠিক আছে, এটার মানে হচ্ছে যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে 1 গ্রাম সেমি মানে কি, এটা একটা কার্য, এটা একটা কার্যকে বোঝাচ্ছে। গ্রাম সেমি একটা নির্দিষ্ট পরিমাণ কার্যকে বোঝাচ্ছে। এটা মানে কি, যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেমি উপরে তুললে যে পরিমাণ ক্ষমতা প্রয়োজন, সেটাকে আমরা কি বলবো, 1 গ্রাম সেমি বলবো পার সেকেন্ড। আমরা যখন কার্যের ক্ষেত্রে অভিকর্ষে একক করেছিলাম, কার্যের ক্ষেত্রে অভিকর্ষে এককে বলেছিলাম কি হবে কার্যের, শুধু বলেছিলাম গ্রাম সেমি। গ্রাম সেমি মানে কি বলেছিলাম, যে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে যদি 1 সেমি উপরে তুলতে যে পরিমাণ কৃতকার্য, সেটাকে আমরা 1 গ্রাম সেমি বলেছিলাম। কিন্তু এখানে কি বলা হয়েছে, যে আমি যদি ক্ষমতার কথা বলছি, তার মানে 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে যদি 1 সেমি আমি উপরে তুলতে পারি, তাহলে সেক্ষেত্রে যে পরিমাণ ক্ষমতা লাগবে, সেটাকে আমরা বলবো গ্রাম সেমি পার সেকেন্ড। নিচে সেকেন্ড হবে, হ্যাঁ, গ্রাম সেমি পার সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে কি পেয়ে গেলাম, গ্রাম সেমি পার সেকেন্ড। এটা মানে কি, যে 1 গ্রাম ভরের কোনো বস্তু অভিকর্ষে বলের বিরুদ্ধে 1 সেমি উপরে তুলতে, 1 গ্রাম ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 সেকেন্ডে 1 সেমি উপরে তুলতে যে পরিমাণ কৃতকার্য, বা 1 সেকেন্ডে 1 সেমি উপরে তুলতে যে পরিমাণ ক্ষমতার প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো, 1 গ্রাম সেমি পার সেকেন্ড। আর একই রকম ভাবে আমরা কি বলতে পারবো, আমরা কিগ্রা মিটার পার সেকেন্ড বলতে পারবো। 1 কিগ্রা ভরের কোনো বস্তুকে অভিকর্ষে বলের বিরুদ্ধে 1 সেকেন্ডে 1 মিটার উপরে তুলতে যে পরিমাণ ক্ষমতা প্রয়োজন হয়, তাকে আমরা কি বলবো, 1 কিগ্রা মিটার পার সেকেন্ড। একটু সংখ্যাগুলো দেখে রাখো, অনেক সময় যদি কোশ্চেন চলে আসে। আচ্ছা, এবার এখানে কয়েকটা অঙ্ক করে দেওয়া আছে, আমি একটা দুটো অঙ্ক করছি, তাহলে হয়তো একটু কনসেপ্টটা, ক্ষমতার কনসেপ্ট একটু হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কারণ অঙ্ক তোমাদের ক্ষমতা থেকে কিন্তু এসেছে পরীক্ষাতে। অঙ্ক আমাদের ক্ষমতা থেকে আমরা পেয়েছি। ফার্স্ট কোশ্চেন কি বলেছে, যে প্রতি মিনিটে দেখো দেখে নাও, আমি আর করতে যাচ্ছি না। প্রতি মিনিট মানে 1 মিনিট, 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। হ্যাঁ দেখো, টাইম হচ্ছে গিয়ে 1 মিনিট, 1 মিনিট মানে কত, 60 সেকেন্ড। একটা ইঞ্জিন কি পরিমাণ জল, 15,000 কিগ্রা জল, তার মানে জলের ভরটা কত, 15,000 কিগ্রা। যেটা দেওয়া আছে সেটা লেখা আছে 15,000 কিলো জল, মানে কি জলের ভর হচ্ছে 15,000 কিগ্রা। উচ্চতা কত, উচ্চতা হচ্ছে তোমার 20 মিটার। 20 মিটার উপরে তুললো, 1500 কিগ্রা জল 20 মিটার উপরে তুললো, তাহলে ইঞ্জিনের ক্ষমতা কত। তাহলে ক্ষমতা মানে আমরা জানি, ক্ষমতা মানে হচ্ছে কৃতকার্য বাই সময়। কৃতকার্য মানে কত, কৃতকার্য মানে হচ্ছে গিয়ে, এখানে দেখো অভিকর্ষে বলের বিরুদ্ধে কোন একটা বস্তুকে যদি উপরে তুলে, তাহলে সূত্র সেই একটাই, এম জি এইচ। অভিকর্ষে বলের বিরুদ্ধে যখন আমরা ক্ষমতা বের করব, তখন এটাই হচ্ছে আমাদের সূত্র, এম জি এইচ। এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা ক্ষমতা বের করব। তাহলে এম মানে কত, 1500, এম মানে হচ্ছে 1500 কৃতকার্য। জি মানে অভিকর্ষে ত্বরণ, মানে 9 পয়েন্ট, সব এসে এককে লিখছি। আর উচ্চতা এইচ মানে কত, 20 মিটার। আর সময় তো সিজিএস এবং এসে একক দুটোই সেম, কত, 60। তাহলে এটা ক্যালকুলেশন করলে তোমরা কত পাবে, 4900 জুল পার সেকেন্ড, যেটাকে সংক্ষেপে আমরা বলতে পারবো ওয়াট। তাহলে এটা একটা অঙ্ক হয়ে গেল। বলো, বোঝা যাচ্ছে তো, না আমি করে করে দেখাবো? বোঝা যাচ্ছে। তাড়াতে হবে, কারণ এক্সারসাইজে কিছু অঙ্ক আছে, করতে হবে। দেখো তারপরে কি বলেছে,
একটি বিদ্যুতিক বাল্বের গায়ে 60 ওয়াট লেখা আছে, দেখবে আমরা বাজার থেকে যে বাল্বগুলো কিনি তাতে 20 ওয়াট 15 ওয়াট লেখা থাকে। বলছে বাল্বটি যদি 1 মিনিট জ্বলে তাহলে কি পরিমাণ কাজ করবে। তাহলে কি পরিমাণ কাজ করবে মানে ক্ষমতা তোমাকে বের করতে হবে। যখনই কাজের কথা বলবে, কার্য বা কাজ, তখন সেটা ক্ষমতায় বোঝাচ্ছে। তাহলে বাল্বটির ক্ষমতা কত? 60 ওয়াট দিয়ে দিয়েছে। আর আমরা জানি ক্ষমতা মানে কত? W/T, কৃতকার্য বাই সময়। তাহলে আমাকে কাজ বের করতে হবে, মানে ক্ষমতা, কাজ তোমাকে বের করতে হবে। ক্ষমতা কিন্তু বের করতে পারেনি, ক্ষমতা দেওয়া আছে। তাহলে কৃতকার্য কি হচ্ছে দেখো, পাওয়ার সমান যদি W/T হয়, তাহলে W সমান কৃতকার্য মানে কি হয়ে গেল? পাওয়ার ইন্টু টি। কৃতকার্য সমান হয়ে গেল পাওয়ার ইন্টু টি। তাহলে পাওয়ার মানে কত দেওয়া আছে? বাল্বের পাওয়ার তো আমাকে বলে দিয়েছে 60 ওয়াট। সময় কত? 1 মিনিট মানে কত? 60 সেকেন্ড। তাহলে গুণ করে নাও, কত হচ্ছে? 3600। 3600 কি হয়ে গেল? জুল হয়ে গেল। কারণ আমরা কি হয়েছে, এখানে এসআই একক দেওয়া আছে। দেখো ওয়াট যেটা সেটা এসআই একক, তাহলে কৃতকার্য যেটা পাবো সেটা এসআই এককে পাবো, এবং সেটা কি হয়ে যাবে? জুল হয়ে যাবে। তাহলে ওটাই করেছি এখানে। তাহলে বাল্বটি 1 মিনিটে 3600 জুল কার্য করবে। আচ্ছা, পরের কোশ্চেন বলেছে, এটা 3 নম্বরের কোশ্চেনটা আরো সুন্দর কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলেছে, কি বলেছে দেখো, বলেছে 50 সিগ্রা ভরের 50 সিগ্রা ভর বিশিষ্ট এক ব্যক্তি 75টি সিঁড়ির ধাপ 50 সিগ্রা ভর বিশিষ্ট এক ব্যক্তি 75টি সিঁড়ির ধাপ হেঁটে 25 সেকেন্ডে 3 তালে উঠলো। প্রতিটি ধাপের উচ্চতা 12 সেমি করে হলে ব্যক্তির ক্ষমতা কত হবে? 50 কিগ্রা, এম হচ্ছে গিয়ে তোমার 50 কিগ্রা, সবকিছু দেওয়া আছে, আমি আর কি বলবো এখানে। ব্যক্তির ওজন যদি আমাকে কি বের করতে বলেছে, আমাকে বের করতে বলেছে ব্যক্তির ক্ষমতা কত। আমি একবারে সূত্র লিখবো, যে পাওয়ার সমান হচ্ছে W/T। সিঁড়ি ভেঙে উপরে উঠছি, তার মানে এখানে যেটা কৃতকার্য হবে সেটা mgh হবে বাই টি, কারণ অভিকর্ষে বলের বিরুদ্ধে যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কার্য মানে কত? mgh। m মানে কত? m মানে হচ্ছে কি তোমার দেখো, বলেছে 50 কিগ্রা ভরের কোনো বস্তু। অভিকর্ষীয় ত্বরণ আমাকে বলে দিয়েছে 9 পয়েন্ট। অভিকর্ষীয় ত্বরণ কত বলেছে দেখো, g সমান হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, এখানে অভিকর্ষীয় ত্বরণ একবার 9.8 লিখেছে, একবার 10 লিখেছে, এটা ভুল লিখেছে। ঠিক আছে, যেকোনো একটা ব্যবহার করো। যেহেতু কোশ্চেনে বলে দিয়েছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার, তাহলে এটাই লিখো। উচ্চতা কত? উচ্চতা হচ্ছে দেখো 12 সেমি। ঠিক আছে, উচ্চতা হচ্ছে কি এক একটা, দেখো এখানে উচ্চতা যখন যদি আমি ক্যালকুলেশন করি, প্রত্যেকটা সিঁড়ির ধাপের উচ্চতা হচ্ছে 12 সেমি। তার আমাকে কতটা সিঁড়ি ভাঙতে হয়েছে? 75টা সিঁড়ি। এক একটা সিঁড়ির ধাপের উচ্চতা হচ্ছে 12 সেমি, তাহলে তোমাকে 75টা সিঁড়ি ভাঙতে হয়েছে। তাহলে আমরা কি করব, 75 ইন্টু 12 ডিভাইডেড বাই 100। এটা কেন করলাম, এই সময় এরকম কেন করলাম, কারণ এটা যেটা বের করলাম না এখান থেকে 75 ইন্টু 12, এটা সেমি এককে বেরোলো। তাহলে মিটার এককে তুমি যদি বের করতে চাও তাহলে তোমাকে 100 দিয়ে ডিভাইড করতে, নাহলে মিটার একক বেরোবে না। এইচ যেটা আছে সেটা হচ্ছে 75টা সিঁড়ি ভেঙেছো, মানে কত উচ্চতা গেছে? 75 ইন্টু 12। তাহলে এটা হচ্ছে সেমিতে। তাহলে তুমি যদি মিটারে করতে চাও তাহলে কি করবে, সব তো মিটারে করছো, 12 ডিভাইডেড বাই কত? 100। এটা কিসে চলে এলো? এটা হচ্ছে মিটারে। আচ্ছা, টাইম কত সময় লেগেছে? সময় তোমাকে বলে দিয়েছে যে এরকম ভাবে 25 সেকেন্ড সময় লেগেছে টোটাল 75টা সিঁড়ি ভাঙতে। তাহলে কৃতকার্য এবার তোমাকে, সরি কৃতকার্য না, এবার তোমাকে পাওয়ারটা বের করতে হচ্ছে। তাহলে পাওয়ার ক্যালকুলেশন করে নাও। 50 2 এ কত? 100, 2 দিয়ে কত? 6, 25 দিয়ে কাটো, 25 3 কত? 75। তার মানে আমরা পেয়ে গেলাম 318, মানে 1800 পেয়ে গেলাম। সরি, ভুল করলাম নাকি? 1 মিনিট দাঁড়াও। 9 মিটার 180, টাইম হচ্ছে 25 সেকেন্ড। আচ্ছা, এখানে ঠিকই আছে অ্যান্সারটা। এখানে আমাদের যেটা বেরোলো সেটা হচ্ছে 180 ওয়াট। আমরা ক্ষমতা যেটা এসআই এককে বের করছি, তাহলে 180 ওয়াট। ওরা কি করেছে এখানে দেখো, ওরা যেটা নেওয়া হয়েছে নিজে 9.8 নিয়েছে। 9.8 নিচ্ছি না আমি, আমি নিয়েছি 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। কোশ্চেনে যেটা দেওয়া আছে সেটা তো জের মানে নেবো, জের মানে 9.8 সেমি পার সেকেন্ড স্কয়ার নিয়েছে, মিটার পার সেকেন্ড স্কয়ার নিয়েছে, এটা নিব না। 10 দিলে কত আসবে? 176 পয়েন্ট, দেখো 176.4 ওয়াট এসছে। আমার কত এসছে? 180। কেন এলো? কারণ আমি 9.8 না নিয়ে কত নিয়েছি, আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা হচ্ছে কি তোমার ক্ষমতা। বোঝা গেল ব্যাপারটা নাকি? কোশ্চেন বুঝতে পারলে? হ্যাঁ। এরপরে কৃতকার্য দেখে নাও।
কৃতকার্য বলছি। এরপরে শক্তি দেখে নাও কি বলেছে, যে শক্তি জিনিসটা কি। শক্তি হচ্ছে কার্যকে আমরা শক্তি বলবো। এই যে কার্য করার সামর্থ্য, আমার কার্য করার যে যদি সামর্থ্য থাকে তাহলে সেটাকে আমরা শক্তি বলতে পারবো। তাহলে শক্তির সংজ্ঞা যদি বলি, যে শক্তি হচ্ছে গিয়ে কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। ঠিক আছে, কার্য করার সামর্থ্যকে শক্তি বলে। এই যে এখানে উদাহরণ দিয়েছে, একটি স্বাস্থ্যবান ও শক্তি সমর্থ ছেলেকে একটি ভারী ব্যাগ সিঁড়ি নিয়ে দিয়ে ৩ তলায় উঠতে বলা হলো। দেখবে যে ছেলেটি সহজে ব্যাগটি নিয়ে উপরে চলে যাচ্ছে, কিন্তু একটি দুর্বল ছেলেকে বলে সে ৩ তলায় উঠতে ওর কষ্ট বেশি হবে। তাহলে সেই জন্যই বলছি, তুমি নিশ্চয়ই বুঝতে পারলে যে দুর্বল ছেলেটির চেয়ে শক্তি সম্পন্ন ছেলেটির শক্তি বেশি। তাই কার্য করার সামর্থ্য যার আছে তারই শক্তি বেশি হবে। তাহলে শক্তি মানে কি? শক্তি মানে কোনো কিছু না, কার্য করার সামর্থ্যকে আমরা শক্তি বলবো। তাহলে শক্তির ব্যবহারিক একক কি? শক্তির তো অনেকগুলো ব্যবহারিক একক আছে, যেমন হচ্ছে ইলেকট্রিক বাল্ব জ্বালাতে তড়িৎ শক্তি ব্যবহার করা হয়, ধাতুবিদ্যায় তাপ শক্তি ব্যবহার করা হয়, বর্তমানে খাদ্য প্রস্তুত করতে সৌরশক্তি, পালতোলা নৌকা চালাতে বায়ু শক্তি, জলবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে স্রোতের গতিশক্তি ব্যবহার আমরা করি। তাহলে শক্তির পরিমাণ মানে কি? অ্যাকচুয়ালি যদি আমাকে শক্তি বের করতে হয় তাহলে আমরা কোনটাকে ধরবো? কৃতকার্য, আর কিছু না। শক্তি মানে কি? কার্য করার সামর্থ্যকে শক্তি যদি আমি বলে থাকি, তাহলে শক্তি আর কৃতকার্য একই জিনিস। কৃতকার্য মানে কি? প্রযুক্ত বল ইন্টু বলের প্রয়োগ বিন্দুর কি সরণ। তাহলে শক্তি মানে কোনো কিছু না, শক্তি মানে তুমি যেটা কৃতকার্য করতে পারছো সেটাই তোমার শক্তি। আর কৃতকার্য মানে আমরা আগেই করেছি প্রযুক্ত বল আর বলের প্রয়োগ বিন্দুর সরণ। তাহলে কার্যের মতো শক্তির কি হয়ে যাবে? স্কেলার রাশি। তাহলে কার্য, ক্ষমতা, শক্তি সবকিছু হচ্ছে কি তোমার স্কেলার রাশি। এবার চলে এসো শক্তিকে আমরা কত ভাগে ভাগ করেছি সেটা একটু দেখে নিই। সিজিএস এবং এসআই পদ্ধতিতে শক্তির যদি একক বের করতে যাই তাহলে একই হয়ে যাবে না? কার্যের এককটাই শক্তির একক। সিজিএস পদ্ধতিতে কার্যের পরম একক হচ্ছে কি? কার্যের পরম একক হচ্ছে আর্ক। এবং এসআই পদ্ধতিতে কি হয়ে যাচ্ছে? কার্যের দেখো পরম একক আমরা করেছিলাম নিউটন মিটার পার জুল, তাহলে এটাই কি হয়ে যাবে? শক্তির একক। সেই জন্য আমরা বলছি যে সিজিএস কার্যের যেটা একক সেটা শক্তির একক। তাহলে শক্তির সিজিএস একক কি? আর্ক। শক্তির এসআই একক কি? সেটা হচ্ছে নিউটন মিটার পার জুল। প্রকৃতিতে শক্তি ৮টি রূপ পাওয়া যায়। একটা হচ্ছে যান্ত্রিক শক্তি, এটা মনে রাখবে। যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, চৌম্বক শক্তি, তড়িৎ শক্তি, রাসায়নিক শক্তি এবং পারমাণবিক শক্তি। টোটাল হচ্ছে ৮ ধরনের শক্তি। ঠিক আছে, কিন্তু আমরা যদি বলি যে যান্ত্রিক শক্তি মানে কি? যান্ত্রিক শক্তি হচ্ছে কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলবো। যান্ত্রিক শক্তি মানে হচ্ছে গিয়ে স্থিতি শক্তি এবং গতি শক্তিকে মিলিয়ে সেটা হচ্ছে গিয়ে যান্ত্রিক শক্তি। যান্ত্রিক শক্তিকে তুমি দুই ভাগে ভাগ করতে পারো, একটা হচ্ছে স্থিতি শক্তি এবং একটা হচ্ছে গিয়ে তোমার গতি শক্তি। তাহলে স্থিতি শক্তি এবার আমাকে বুঝতে হবে। তাহলে শক্তি হচ্ছে গিয়ে কি? শক্তি হচ্ছে কার্য করার সামর্থ্য। শক্তির এসআই একক আমরা পেয়ে গেলাম নিউটন মিটার জুল, সিজিএস একক আমরা পেয়ে গেলাম, আর শক্তিকে আমরা ৮ ভাগে সাধারণত ভাগ করছি। ঠিক আছে, তার মধ্যে হচ্ছে যান্ত্রিক শক্তি প্রথমটা, তার মধ্যে একটা শক্তি সেটা হচ্ছে যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, এরকম ভাবে ৮টা শক্তি আছে। কিন্তু যান্ত্রিক শক্তিকে আমরা যদি ভাগ করি যে কোনো বস্তুর যান্ত্রিক কার্য করার সামর্থ্য। যান্ত্রিক মানে কি? ওর ভেতরে কিছু জিনিস আছে, মেশিনটার ভেতরে এমন কিছু আছে যেটা হচ্ছে কি সচল। তাহলে সেই জন্য বলছে যান্ত্রিক কার্য করার সামর্থ্যকে আমরা যান্ত্রিক শক্তি বলি। যান্ত্রিক শক্তিকে দুই ভাগে ভাগ করব, একটা হচ্ছে স্থিতি শক্তি, একটা হচ্ছে গিয়ে গতি শক্তি। তাহলে শক্তির যে ৮টা রূপ ছিল, ৮টা রূপের মধ্যে আমরা একটা পেয়েছিলাম যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি শুধু শুনে নাও তাহলে হলো। যান্ত্রিক শক্তিকে আমরা আবার দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে স্থিতি শক্তি এবং একটা হচ্ছে গতি শক্তি। স্থিতি শক্তি মানে কি? শক্তির সংজ্ঞা দেখলে বুঝতে পারো যে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান, বা আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা বস্তুর স্থিতি শক্তি বলবো। এটা মানে কি হলো? যে কোনো একটা বস্তুকে স্বাভাবিক অবস্থান বা আকৃতির জন্য, প্রথমে দেখো স্বাভাবিক অবস্থান যদি বলি, এখানে একটা পেরেক আছে, এই পেরেকটাকে আমাকে কি করতে হবে? এই পেরেকটাকে আমাকে কি করতে হবে? মাটির ভেতরে প্রবেশ করাতে হবে, বা কোনো একটা কাঠের ভেতরে এই পেরেকটাকে আমাকে ঢোকাতে হবে। তাহলে তখন আমরা কি করব? একটা হাতুড়ি নিয়ে এলাম, এই হাতুড়ি দিয়ে আমরা কিন্তু কি করব? হাতুড়িটাকে উপরে তুলি। এরকম না যে এখানে আমরা হাতুড়িটাকে রেখে দিয়েছি, এই হাতুড়িটাকে উপরে তুলে তারপরে হাতুড়ি দিয়ে আমরা আঘাত করি। তাহলে যখন আমরা হাতুড়ি দিয়ে আঘাত করবো তখন এই পেরেকটা কিন্তু নিচের দিকে যাবে। তাহলে কি করলাম? যে পেরেকটাকে কোনো কিছুর ভেতরে প্রবেশ করানোর জন্য আমরা হাতুড়িটাকে উপরে তুললাম। যতক্ষণ না হাতুড়িটাকে আমি উপরে তুলে বলপূর্বক ছুটছি ততক্ষণ পর্যন্ত কি হচ্ছে? তোমার পেরেকটা কিন্তু যাচ্ছে না। তাহলে পেরেকের এই যে ভেতরে যাওয়ার পেছনে দায়ী হচ্ছে গিয়ে এই বস্তুটাকে, এই যে হাতুড়িটাকে আমরা কি করলাম? পেরেকের গা থেকে উপরে নিয়ে আসা, মানে অবস্থার পরিবর্তন। এটা মানে কি হয়ে গেল? এটা মানে হয়ে গেল তোমার অবস্থার পরিবর্তন। এটার মানে হয়ে গেল অবস্থার পরিবর্তন।
তার মানে একটা পেরেককে ভেতরে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হয়েছে, একটা হাতুড়িকে আমাকে উপরে সরাতে হয়েছে, একটা হাতুড়িকে উপরে নিয়ে যেতে হয়েছে। শুধু পেরেকের গায়ের উপরে যদি আমরা রেখে দিই তাহলে কিন্তু যাবে না, আমাকে অবস্থার পরিবর্তন করাতে হয়েছে হাতুড়িটার। তাহলে সেক্ষেত্রে এইটাকে আমরা কি বলবো, স্থিতি শক্তি হিসাবে ধরবো। অথবা একটা দেখবে তীর ধনুকের ক্ষেত্রে আমরা যখন ধনুকটাকে সামনের দিকে ছড়ি, ঠিক আছে, এটা যদি ধনুক হয়, এটা যদি তীর হয়, তাহলে শুধুমাত্র এখানে যদি আমি লাগিয়ে রেখে দিই তাহলে কিন্তু তীরটা সামনের দিকে এগোবে না। আমরা কি করব, এইটাকে গার্ডারটাকে আমরা বর্ধিত করব, নিচের দিকে টানবো, তাহলে টানলে এটা কি হচ্ছে, সামনের দিকে তীরটা তখন এগিয়ে যাচ্ছে। তাহলে এখানে কি করলাম, তীরের অবস্থান, এখানে অবস্থার পরিবর্তন করিনি, এখানে কি করছি, এর মানে আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কিন্তু নিয়ে যাইনি, আমরা কি করেছি, আকৃতি পরিবর্তন করেছি। প্রথমে দড়িটা দেখো এই বরাবর ছিল, এবার আমি দড়িটাকে বেন্ড করলাম, বেন্ড করে নিয়ে এলাম তীর সহ। তাহলে সেক্ষেত্রে এর মধ্যে তখন একটা ক্যাপাসিটি তৈরি হচ্ছে তীরটার মধ্যে, সেটা সামনে যাওয়ার। ঠিক আছে, না বেন্ড করলে কিন্তু সামনের দিকে তীরটা যেত না। তাহলে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান, সেই জন্য সংজ্ঞাতে বলেছে যে কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাকে আমরা স্থিতি শক্তি বলবো। কোনো বস্তু তার স্বাভাবিক অবস্থান বা আকৃতি পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে তাহলে সেটাকে আমরা স্থিতি শক্তি বলবো। এই স্থিতি শক্তিকে আমরা কি বলবো, দুই ভাগে ভাগ করতে পারবো, একটা হচ্ছে অভিকর্ষী স্থিতি শক্তি এবং একটা হচ্ছে স্থিতি স্থাবক স্থিতি শক্তি। ঠিক আছে, বোঝা যাচ্ছে তো নাকি, বুঝতে পারছো তোমরা না ঘুমিয়ে পড়েছো? বুঝছি। বুঝছি বুঝছি, শুনতে পাচ্ছ? হুম। ঠিক আছে। বাকিরা অনিন্দিতা মনে হচ্ছে ঘুমিয়ে পড়েছে। না স্যার, জেগে আছি। আচ্ছা, চলো আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে তাহলে পড়িনি আর কিছুক্ষণ। হুম। তাহলে আমরা কি আজকে করলাম? হ্যাঁ বলো। আজকে দাদা ঘুমানোর আগে রেকর্ডিং গুলো প্লিজ দিয়ে দিও। আজকে রাতেই দিতে হবে? হ্যাঁ দাও, পড়াগুলো অনেক পেন্ডিং হয়ে যাবে, নাহলে কিছু কিছু জায়গা ফাঁকা ফাঁকা রেখে দিয়েছি। ও আচ্ছা, ঠিক আছে। আহ, কি বলেছে দেখো এরপরে, তাহলে আমরা কি কি বললাম আমি গোড়া থেকে আরেকবার বলছি। যান্ত্রিক শক্তি, আমরা শক্তিকে 8 ভাগে ভাগ করলাম, তার মধ্যে যান্ত্রিক শক্তিকে আবার 2 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে স্থিতি শক্তি, একটা হচ্ছে স্থিতি শক্তি, আর একটা হচ্ছে তোমার গতি শক্তি। এই স্থিতি শক্তি কিভাবে তৈরি হবে, এই স্থিতি শক্তি তৈরি হবে দুই ভাবে। একটা হচ্ছে গিয়ে বস্তুর অবস্থার পরিবর্তন করে দাও, অবস্থার পরিবর্তন করো, বস্তুটাকে নিচে থেকে উপরে উঠাও, অবস্থার পরিবর্তন। আর না হলে বস্তুর আকৃতির পরিবর্তন করো, হয় অবস্থার পরিবর্তন করতে হবে নাহলে আকৃতি পরিবর্তন হবে, তাহলে ওই বস্তুর মধ্যে কি হবে, কার্য করার সামর্থ্য জন্মাবে। আকৃতি, যেমন আকৃতির ক্ষেত্রে কি বললাম, তীরধনুক বা বাটুলের ক্ষেত্রে হবে, তুমি রাবারের অবস্থান পরিবর্তন করছো বা দড়ির অবস্থান পরিবর্তন করছো বলেই কিন্তু বাটুল থেকে তোমার গুলিটা অথবা তীরধনুক থেকে তীরটা সামনের দিকে এগোচ্ছে, এটা হচ্ছে আকৃতির পরিবর্তন। ঠিক আছে, অবস্থার পরিবর্তন মানে কি, একটা ভারী ইটকে আমি যতক্ষণ না উপরের দিকে উঠবো ততক্ষণ ওর মধ্যে যা ক্যাপাসিটি তৈরি হবে না কার্য করার। ইটটাকে উপরে তুললে তারপরে যদি নিচে ফেলা হয় পেরেকের উপরে, তাহলে সেক্ষেত্রে পেরেকটা ভেতরের দিকে যাবে, তাহলে এটা হচ্ছে অবস্থার পরিবর্তন। এখানে সমস্ত জিনিস এক্সট্রা করে সব উদাহরণ সহকারে তোমাদের বলেছে। এই যে এই জায়গাগুলো থেকে তোমরা পড়বে তাহলেই বুঝতে পারবে, এই জায়গাগুলো থেকে পড়লে তোমরা বুঝতে পারবে, সব ডিটেলস লেখা আছে, আমি সংক্ষেপে শুধু বলে দিলাম। আচ্ছা, এবার স্থিতি শক্তিকে আমি কি করলাম, দুই ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে অভিকর্ষ স্থিতি শক্তি আর একটা হচ্ছে স্থিতি স্থাবক স্থিতি শক্তি। অভিকর্ষ মানে কি, অভিকর্ষের জন্য তো বাধা আছে, কোন একটা বস্তুকে যখন আমি কি করব, নিচ থেকে উপরে নিয়ে যাব, এর অলরেডি পড়ে নিয়েছো তোমরা, কোন বস্তু তার স্বাভাবিক অবস্থান পরিবর্তনের জন্য কার্য করার যে সামর্থ্য লাভ করে, যেটা পড়লাম, সেটাকে আমরা কি করছি, অভিকর্ষ স্থিতি শক্তি বলছি। এখানে একটা বস্তু ছিল এম ভরের বস্তু, অভিকর্ষের ত্বরণ নিচের দিকে কার্য করছে জি, বস্তুটাকে আমি এখানে নিয়ে এলাম, এখান থেকে এটুকুর যেটা হাইট সেটা হচ্ছে কি তোমার এইচ। তাহলে সেক্ষেত্রে এই যে বস্তুটাকে আমি উপরে নিয়ে গেলাম, তাহলে এর মধ্যে তখন একটা ক্যাপাসিটি জন্মাবে কার্য করার। তাহলে যে কার্য করার ক্যাপাসিটি জন্মাবে সেটার মান কত, সেটা হচ্ছে mgh, এটাই হচ্ছে কৃতকার্য, এটাই হচ্ছে শক্তি mgh। এটা হচ্ছে গিয়ে অভিকর্ষ স্থিতি শক্তি। আচ্ছা, এবার
অভিকর্ষে স্থিতি শক্তির পরিমাণ, ঠিক আছে, মানে ই পোটেনশিয়াল এনার্জি, বস্তুর ভর, অভিকর্ষের ত্বরণ এবং উচ্চতা, এটা অলরেডি পড়ে নিয়েছো তোমরা, ঠিক আছে। বস্তুর ভর, তাহলে একটা বস্তু যখন ভূমিতে থাকছে, তাহলে ভূমিতে থাকার সময় উচ্চতা এইচ হচ্ছে 0, তাহলে অভিকর্ষে স্থিতি শক্তির মান কত, mgh, এইচ এর জায়গাতে কত আসবে, 0 আসবে, মানে এইচ এর জায়গাতে আমি 0 বসাবো, তাহলে ক্যালকুলেশন করে কত আসবে, 0। যখনই ও কি পেয়ে যাবে, একটা বস্তু নিচ থেকে যখনই উপরে উঠাবে তখন হাইট পেয়ে যাচ্ছে, হাইট পেয়ে গেলে কিন্তু হয়ে যাবে ওর মধ্যে স্থিতি শক্তির কিন্তু জন্ম হয়ে গেল। সেই স্থিতি শক্তির নাম কি, অভিকর্ষীয় স্থিতি শক্তি, কারণ বস্তুটাকে তুমি অভিকর্ষে বলের বিরুদ্ধে উপরে তুলছো। বেশ, নেক্সট কি বলেছে দেখো, তাহলে মান তো তোমরা পেয়ে গেলে। আচ্ছা, অভিকর্ষে স্থিতি শক্তির একটা খুব সুন্দর উদাহরণ আছে, যে আমরা ইলেকট্রিসিটি কিভাবে তৈরি করি, মানে তড়িৎ শক্তি তো বিভিন্ন ভাবে তৈরি করা যায়, কিন্তু এখানে যেটা তৈরি করা হয়েছে, যে বাঁধের জলকে কাজে লাগিয়ে তৈরি করা হয়েছে, জলবিদ্যুৎ যেটা আমরা বলতে পারবো, যে বাঁধের উঁচু জলধারে সঞ্চিত জল তার স্বাভাবিক অবস্থানের জন্য বাঁধের উঁচু জলধারে সঞ্চিত জল তার স্বাভাবিক অবস্থানের পরিবর্তনের জন্য, একটা জলকে যদি আমি বাঁধের উঁচুতে যদি স্টোর করে রাখি, তাহলে তখন ওর মধ্যে একটা স্থিতি শক্তি লাভ করবে, অটোমেটিক একটা এনার্জি ওর মধ্যে স্টোর হবে। বলছে ওই জলকে প্রবাহিত করে তা কার্য করার সামর্থ্য জন্মায় এবং তার সাহায্যে টারবাইনটাকে ঘুরিয়ে আমরা জলবিদ্যুৎ তৈরি করি, তাহলে এটা কি হয়ে গেল, অভিকর্ষীয় স্থিতি শক্তির উদাহরণ। আচ্ছা, এবার বলেছে স্থিতিস্থাপক স্থিতি শক্তির উদাহরণ কি, নাম দেওয়া হয়েছে আর কি। আমরা একটা বলছিলাম না যে অবস্থার পরিবর্তন, তাহলে অবস্থার পরিবর্তনের জন্য যদি বলি, তাহলে অভিকর্ষ স্থিতি শক্তির মধ্যে চলে আসে। আর স্থিতিস্থাপক স্থিতি শক্তি মানে কি, স্বাভাবিক আকারে ধনুক থাকলে তার থেকে তীর ছোড়া যায় না, কিন্তু বাঁকানো অবস্থায় আনলে, এই যে বস্তুর কি করলাম, আকৃতি পরিবর্তন করলাম, তখন তার মধ্যে একটা ক্যাপাসিটি জন্মাচ্ছে কার্য করার, ফলে ধনুকটি কার্য করতে সক্ষম হয় এবং ধনুক থেকে তীর ছোড়া যায়। বেশ, আমাদের হয়ে গেল এবার স্থিতিস্থাপক স্থিতি শক্তি উদাহরণ হয়ে গেল, আমরা বুঝে নিলাম। এরপরে চলে এসো গতি শক্তি। গতিশক্তি জিনিসটা খুবই সহজ, যে একটা গতিশীল বস্তুর মধ্যে কিভাবে কার্য করার শক্তি জন্মাবে, একটা গতিশীল বস্তু ছাড়া অন্য কোনো বস্তুর মধ্যে হবে না। বস্তুটা যদি স্থির অবস্থা থাকে, তাহলে সেক্ষেত্রে কি হয়ে গেল, তার শক্তিটাই হচ্ছে 0 স্থির অবস্থায় থাকলে, কিন্তু ওই বস্তুটাকে যখন আমি উপরে তুলবো, তখন সেক্ষেত্রে অভিকর্ষ স্থিতি শক্তি হলো। ওই বস্তুটা যখন গতিশীল থাকবে, তখন ওর মধ্যে গতিশক্তির সৃষ্টি হবে। তাহলে কোনো গতিশীল বস্তু তার গতির জন্য কার্য করার যেটা সামর্থ্য লাভ করে, তাকে আমরা কি বলবো, গতিশক্তি বলবো। তাহলে আমরা পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি মানে হচ্ছে স্থিতি শক্তি, এই স্থিতি শক্তির পরিমাপ করতে গিয়ে আমরা কি করেছিলাম, সূত্র লিখেছিলাম mgh। এবার আমি যদি বলি যে গতিশক্তি, গতিশক্তিকে আমরা বললাম ই কাইনেটিক এনার্জি, আমরা গতিশক্তিকে বলছি ই কাইনেটিক এনার্জি, এর মানটা কত, 1/2, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, এটা প্রমাণ করা যায় সব, 1/2 mv স্কয়ার। এম তো লাগবেই, ভি স্কয়ার মানে কি, ভি মানে হচ্ছে গতিবেগ, কোন একটা বস্তুর যদি ভেলোসিটি থাকে, তাহলে অটোমেটিক ওর মধ্যে একটা কার্য করার সামর্থ্য জন্মাবে, যেটাকে আমরা কি বলবো, গতিশক্তি, বা 1/2 এম ভি স্কয়ার। তাহলে স্থিতিস্থাপক বলছি, স্থিতি শক্তির মান কত, ই পোটেনশিয়াল এনার্জির মান, অভিকর্ষ স্থিতি শক্তির মান হচ্ছে mgh, এবং গতিশক্তির মান যেটা আমরা পেলাম সেটা হচ্ছে 1/2 mv স্কয়ার। এবং গতিশক্তির উদাহরণ কি হচ্ছে দেখো, নদীর জল বয়ে চলেছে, এই স্রোতে একটি নৌকা ভাসিয়ে দিলে নৌকাটি স্রোতের দিকে ভেসে যাবে। এই স্রোতে একটি নৌকাকে যদি, যেদিকে স্রোত যাচ্ছে সেদিকে যদি আমি একটা নৌকাকে ভাসিয়ে দিই, তাহলে নৌকাটা কি হচ্ছে, সে অটোমেটিক তার গতিবেগ বেড়ে যাবে। এই স্রোতে একটি নৌকা ভাসিয়ে দিলে নৌকাটি স্রোতের দিকে ভেসে যাবে, এবং ওই ওই দিকে বাতাসের বেগকে পালে লাগালে নৌকাটা আরো দ্রুত চলবে। এই যে দেখো নৌকাটা দেওয়া আছে, বাতাসের বেগটা আমরা যদি কাজে লাগাই, তাহলে নৌকাটা আরো চলবে। তাহলে গতিশক্তির উদাহরণ কি হচ্ছে, নদীর যে জল বয়ে চলেছে এই স্রোতে একটা যদি, তাহলে এখানে একটা ভেলোসিটি আছে, নদীর জল বয়ে চলেছে মানে একটা ভেলোসিটি আছে, তাহলে এই স্রোতে যদি আমি নৌকা ভাসিয়ে দিই, তাহলে নৌকাটা তো চলবেই, কিন্তু বাতাসের বেগটাকে যদি আমি কাজে লাগাই, তাহলে এরও ভেলোসিটি আছে, তাহলে ভেলোসিটি থাকলে সেটা কাজে লাগাতে পারলে সেটা আরো কিন্তু কি হবে, গতিবেগ বেশি পাবে। তাহলে এটা হচ্ছে গতিশক্তির উদাহরণ, যে কোনো একটা বস্তু যদি গতিবেগে থাকে বা গতিশীল হয়, তাহলে সেক্ষেত্রে কার্য করার একটা শক্তি অটোমেটিক উৎপন্ন হচ্ছে, সেটাকে আমরা কি বলবো, গতিশক্তি বলবো। এখানে একটা জিনিস বলেছে যে স্থিতিস্থাপক স্থিতি শক্তি, একটা হচ্ছে স্থিতি শক্তি থেকে গতিশক্তির উদাহরণ রূপান্তর, একটা গতিশক্তি থেকে স্থিতি শক্তির রূপান্তর, একটা হচ্ছে স্থিতি শক্তি থেকে গতিশক্তির রূপান্তর, একটা গতিশক্তি থেকে স্থিতি শক্তির রূপান্তর। তোমাকে কিন্তু এটা মনে রাখতে হবে যে কি বলেছে।
স্থিতি শক্তি থেকে গতিশক্তি রূপান্তর মানে কি, ঘড়িতে দম দিলে ঘড়ির স্প্রিংটি সংকুচিত হয়। আগেকার দিনে যে ঘড়ি পাওয়া যেত না, সেখানে কি থাকতো, স্প্রিং থাকতো এরকম, ঠিক আছে। এই স্প্রিং এর সাথে কিন্তু ঘড়ির কাঁটা ফাটা সমস্ত জিনিস লাগানো থাকতো। এই স্প্রিংটাকে আমরা কি করতাম, আগেকার দিনে জিজ্ঞেস করবে যে এরকম ভাবে সংকুচিত করতাম, মানে সামনের দিকে কি থাকতো, একটা এরকম গোল অংশ থাকতো যেটা দিয়ে কিন্তু যেটা ঘোরালে স্প্রিংটাও ঘুরতো, এবং এখানে পাক সংখ্যা এরকম বেড়ে যেত। পাক সংখ্যা এরকম বেড়ে গেল মানে কি, এই পাক সংখ্যায় ওর একটা আকৃতির তুমি পরিবর্তন করলে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলে আকৃতি যখনই শেপের পরিবর্তন করলে তখন ওটার মধ্যে কি হলো, কার্য করার একটা সামর্থ্য জন্মালো। এই পাকটা কি হবে, ধীরে ধীরে খুলবে। এবার এই পাকটা ধীরে ধীরে এরকম বড় বড় ভাবে খুলবে আসবে। তাহলে এই খোলার সময় এটা তো একদিন হবে না, 10-15 দিনে আস্তে আস্তে খুলবে পাকটা। এটা খুলতে গিয়ে কি করবে, এর মধ্যে যেটা শক্তি ছিল সেই শক্তিটাই কি করছে, তোমার ঘড়ির ভেতরে যে ডাল, ঘড়ির ভেতরে যে তোমার অংশগুলো ছিল, যে যন্ত্রাংশগুলো ছিল, সেই যন্ত্রাংশগুলোকে কি করবে, এনার্জি প্রোভাইড করবে, ঠিক আছে। তখন ঘড়িটা কি হবে, তোমার চলতে শুরু করবে বা চলবে। এবং আস্তে আস্তে যখন কি হয়ে যাবে, পুরো পাকটাই খুলে যাবে, তখন ঘড়িটা কিন্তু আস্তে আস্তে স্লো হয়ে যায়। তাহলে এটা হচ্ছে গিয়ে তোমার ঘড়িতে দম দেওয়া, সেটা হচ্ছে গিয়ে স্থিতি শক্তি গতি শক্তিকে রূপান্তর। এটা একটা উদাহরণ হচ্ছে ঘড়িতে দম দেওয়া, ঘড়িতে আমরা যে স্প্রিং কে সংকুচিত করি এবং যার ফলে যে ঘড়ির কাঁটাগুলো ঘুরে, তাহলে সেটাই হচ্ছে কি স্থিতি শক্তি হচ্ছে গতি শক্তিতে রূপান্তরিত হওয়ার উদাহরণ। কিন্তু গতিশক্তির স্থিতি শক্তি রূপান্তরিত হওয়ার উদাহরণ কি, কি বলেছে দেখো, যে একটি বস্তুকে একটা বেগ দিয়ে উপরের দিকে ছুড়ে দিলে, এখান থেকে কোশ্চেন এসেছিল, একটি বস্তুকে একটি বেগ দিয়ে উপরের দিকে ছুড়ে দিলে গতিশক্তি ধীরে ধীরে কি হয়, কমতে থাকে। আচ্ছা, এগুলো রিডিং কেন পড়ছি, কারণ 2 নম্বরে যখন কোশ্চেন হবে না, তোমার এই কনসেপ্ট গুলো কাজে লাগবে, ঠিক আছে। তাহলে একটা তোমাকে কোশ্চেন একটা এসেছিল যে কি মানে কোন ক্ষেত্রে, কোশ্চেন ছিল যে কোন ক্ষেত্রে বস্তুর গতিশক্তি শূন্য হলেও স্থিতি শক্তি থাকতে পারে, ঠিক আছে। গতিশক্তি শূন্য হলেও স্থিতি শক্তি থাকতে পারে। তাহলে তার উদাহরণ হচ্ছে এটা। এটা কিন্তু কোশ্চেন তোমাদের ছিল পরীক্ষাতে, যে একটি বস্তুকে বেগ দিয়ে উপরের দিকে ছুড়ে দেওয়া হলে বস্তুর গতিশক্তি ধীরে ধীরে কি হয়, কমতে থাকে। গতিশক্তি কিন্তু ধীরে ধীরে কমতে থাকে। একটা বস্তুকে তুমি নিচ থেকে উপরে ছুড়ে দাও, তাহলে দেখবো আস্তে আস্তে গতিশক্তির কি হয়ে যাবে, পার্টিকুলার একটা সময় পরে এসে কিন্তু জিরো হয়ে যাবে। কিন্তু স্থিতি শক্তি বৃদ্ধি পেতে থাকে। আমরা জানি যত বেশি উচ্চতা যাবে ওর স্থিতি শক্তি কি হবে, তত বেশি বৃদ্ধি পাবে। সর্বোচ্চ অবস্থানে এসে তার সমস্ত শক্তি কি হয়ে যায়, স্থিতি শক্তি। কারণ সর্বোচ্চ যখন অবস্থান, তখন সেক্ষেত্রে বস্তুটার ভেলোসিটি থাকবে না। বস্তুর ভেলোসিটি যদি জিরো হয়ে যায়, না যদি থাকে, তাহলে গতিশক্তি জিরো হয়ে গেল। আর গতিশক্তি জিরো হয়ে গেলে কি হয়ে গেল, তোমার সমস্ত শক্তি কি হয়ে গেল, স্থিতি শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাহলে একটা বস্তুকে আমরা কি করবো, নিচ থেকে যখন উপরে ছুটছি, এখানে পোটেনশিয়াল এনার্জি হচ্ছে জিরো। এই পোটেনশিয়াল এনার্জি হচ্ছে কি জিরো, কারণ স্থিতি শক্তি জিরো, কারণ উচ্চতা নেই। ই কাইনেটিক এনার্জি এটা হচ্ছে জিরো, ঠিক আছে, কারণ গতিবেগ নেই। যখন বস্তুটাকে উপরে ছুড়লাম, তখন একবারে লাস্ট পর্যায়ে তখন কি হয়ে গেল, উচ্চতা পেয়ে গেছে। তাহলে উচ্চতা পেয়ে গেলে সর্বোচ্চ উচ্চতা, এটা হচ্ছে এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, ই পোটেনশিয়াল এনার্জি হচ্ছে সব থেকে বেশি, সব থেকে কি হবে, বেশি হবে। যেটা নিয়ে বললাম যে সব থেকে বেশি হবে, যত বেশি উচ্চতা উঠবে তত বেশি ওর ই পোটেনশিয়াল এনার্জি কি হবে। তাহলে যেই মুহূর্তে বস্তুটার ভেলোসিটি জিরো, তাহলে ধরো না এই মুহূর্তে বস্তুটার ভেলোসিটি জিরো, তাহলে কি হয়ে গেল, ই কাইনেটিক এনার্জি মানে কি 1/2 m v স্কয়ার। তাহলে 1/2 m এর মান তো আছে, কিন্তু v এর মান জিরো, তাহলে ই কাইনেটিক এনার্জি কত হয়ে গেল, জিরো হয়ে গেল। কিন্তু ই পোটেনশিয়াল এনার্জি, স্থিতি শক্তি যদি বের করি, তাহলে এই মুহূর্তে কি হবে, স্থিতি শক্তির মান সর্বোচ্চ হবে, কারণ এইচটা কি হয়ে গেছে, সব থেকে বেশি হয়ে গেছে। তাহলে সেই জন্য আমরা বলবো যে কোনো একটা বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, যেই মুহূর্তে বস্তুটির গতিবেগ জিরো হয়ে যাবে, সেই মুহূর্তে স্থিতি শক্তি কি হবে, সর্বোচ্চ হবে। এখানে বলেছে দেখো, লেখাটা আমি আরেকবার বলে দিচ্ছি, যে একটি বস্তুকে একটি বেগ দিয়ে উপরের দিকে ছুড়ে দিলে বস্তুর গতিশক্তি ধীরে ধীরে কমতে থাকে, কিন্তু স্থিতি শক্তি বৃদ্ধি পায়। সর্বোচ্চ অবস্থানে তার সমস্ত শক্তি হচ্ছে স্থিতি শক্তি, কারণ গতিবেগ কি হয়ে গেল, জিরো হয়ে গেল। প্রসঙ্গত এই অবস্থায় বস্তুটির বেগ শূন্য হলেও বস্তুটির উপর অভিকর্ষ ত্বরণ কাজ করে, বস্তুটি কি হচ্ছে, ভূপৃষ্ঠে আবার নিচে নেমে আসে। তাহলে তোমাকে শুধু জেনে রাখতে হবে যে বস্তুটির, কোন একটা বস্তুর কোশ্চেন এরকম ভাবে বলবে যে কোন মুহূর্তে বস্তুটির স্থিতি শক্তি সর্বোচ্চ এবং গতিশক্তি হচ্ছে গিয়ে জিরো হলেও হতে পারে। তাহলে আমরা কি বলবো, যে একটা বস্তুকে যদি উপরের দিকে ছুড়ে দেওয়া হয়, তাহলে সেই মুহূর্তে যখন ভেলোসিটি জিরো হয়ে যাচ্ছে, তখন গতিশক্তি হচ্ছে জিরো, কিন্তু সেই মুহূর্তে বস্তুটির সমস্ত শক্তি কি হচ্ছে, স্থিতি শক্তি। এবং অভিকর্ষ ত্বরণের জন্য বস্তুটা আবার কি হচ্ছে, মাটিতে নেমে আসছে। আচ্ছা, তোমাদের চ্যাপ্টার এটা শেষ হয়ে গেল। এখানে শুধুমাত্র একটাই জিনিস আছে, সেটা আমাকে বলতে হবে। এটা প্রমাণ করা যায়, কিন্তু আমি আর প্রমাণ করবো না, কারণ এত বড় প্রমাণ তোমাদের দরকার নেই। এই যে দেখে নাও, যে যান্ত্রিক শক্তি, এখানে কি বলেছে,
এটা শুধুমাত্র দেখে নাও। শক্তি নিত্যতা সূত্র তোমরা দেখে নেবে। শক্তি নিত্যতা সূত্রে কি বলেছে, যে শক্তি অবিনশ্বর, শক্তির সৃষ্টি বা বিনাশ নেই, শক্তিকে কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত করা যায়, মহাবিশ্বে মোট শক্তির পরিমাণ হচ্ছে ধ্রুবক। ঠিক আছে, শক্তি শুধুমাত্র কি হচ্ছে, একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হয়ে যাচ্ছে। যান্ত্রিক শক্তি নিত্যতা মানে কি, যে কোনো বস্তুর যান্ত্রিক শক্তি মানে স্থিতি শক্তি ও গতি শক্তি মিলিয়ে সর্বদা কি হয়, স্থির হয়। একটা বস্তুর স্থিতি শক্তি মানে এবং গতি শক্তির যেটা সমষ্টি, যেটাকে আমরা কি বলবো, যান্ত্রিক শক্তি বলবো। তাহলে একটা বস্তুর স্থিতি শক্তি এবং গতি শক্তির মানে যান্ত্রিক শক্তি সর্বদা কি থাকে, স্থির থাকে। এটা আমরা প্রমাণ করব কি করে, অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে শক্তি নিত্যতা সূত্র আমরা প্রমাণ, এই যে যান্ত্রিক শক্তির যেটা নিত্যতা সূত্র আছে, এই যান্ত্রিক শক্তির নিত্যতা আমরা কি করতে পারবো, প্রমাণ করতে পারবো। অবাধে পতনশীল মানে বাধাহীন অবস্থায় কোনো একটা বস্তু যদি নিচের দিকে পড়ে, তাহলে সেক্ষেত্রে ওর কি হয়ে যাবে, প্রতি মুহূর্তে যে কোনো অবস্থান নিয়ে নেব, আমি যদি এই অবস্থানটা নিই, তাহলে এখানে কি আছে, ই কাইনেটিক এনার্জি আছে, এখানে কি আছে, ই পোটেনশিয়াল এনার্জি আছে, এবং দুটো মিলিয়ে যেটা হবে সেটাকে আমরা বলছি যান্ত্রিক শক্তি, এবং এটার মান কত হবে, এটার মান হবে mgh। যে কোনো মুহূর্তে তুমি ক্যালকুলেশন করো না কেন, তুমি এখানে ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করো, এখানে ক্যালকুলেশন করো, প্রত্যেক মুহূর্তে কি হয়ে যাবে, ওর যান্ত্রিক শক্তির পরিমাণ কি থাকবে, অপরিবর্তনশীল থাকবে, মানে ওটা কত হয়ে যাবে, mgh হবে। ঠিক আছে, এটা আমরা প্রমাণ করলে করা যায়, কিন্তু ক্লাস 9 এ আমি প্রমাণ করেছি, তোমাদের দরকার নেই। তোমরা শুধু মনে রাখো যে যান্ত্রিক শক্তির পরিমাণ সর্বদাই কিন্তু ফিক্সড। অবাধে পতনশীল বস্তুর যে কোনো অবস্থানে বস্তুটির মোট যান্ত্রিক শক্তি মানে স্থিতি শক্তি প্লাস গতি শক্তির যে সমষ্টি, সেটা সবসময় কি হয়ে যাবে, ইকুয়াল হবে, এবং সেটার মান কত হবে, mgh হবে। এটা প্রমাণ করা যায়, তোমরা দেখে নিও এখান থেকে, ব্যাস। ঠিক আছে, এরপরে কিছু অঙ্ক দেওয়া আছে এখানে, অঙ্কগুলো আর করবো না, বুঝলে, আর আমার এনার্জি নেই। তোমরা এক কাজ করো, অঙ্কগুলো একটু দেখো, কালকে যদি হয় তাহলে কালকেও পড়াবো, পরশুও পড়াবো। ঠিক আছে, নেক্সট ক্লাসও বুধবার আছে, কিন্তু আমি কালকে একবার ক্লাস নেব। মননি বলো, মনন দিদা। কালকে করিয়ে দাও। হ্যাঁ, পড়িয়ে দেবো। ঠিক আছে, 1 ঘন্টা হোক, 1 ঘন্টায় পড়িয়ে দেবো। আর রেকর্ডিং ক্লাসগুলো একটু ওয়েট করো, কালকে সকালের মধ্যে আমি দিয়ে দেবো। ঠিক আছে, ঠিক আছে, সবগুলো দিয়ে দিও দাদা। হ্যাঁ সবগুলো দিয়ে দেবো মনে করে। ঠিক আছে।